এই কথাটা একবারও ভাবা হচ্ছে না যে যারা ইন সার্ভিস আছেন আ ৩২,০০০ প্যানেলে তাদেরকে কিভাবে রক্ষা করা যায়। কারণ আমরা ২৬,০০০ কেসের যে পুরো সিনারিওটা দেখেছিলাম যে ১ম এ সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট তারপরে বাতিল হলো এবং সেখানে বোর্ডকে বারবার অনুরোধ করা হলো। আদেশও দেয়া হলো যে আপনারা এই যোগ্য অযোগ্য তালিকাটা বার করুন। তাহলে আমাদের এই বিড়ম্বনায় ফেলতে হয় না। কারণ যে ছেলে বা মেয়েটা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে এবং সৎভাবে পরীক্ষা দিয়ে এই চাকরিটা করছে, তার চাকরি যাওয়া কখনোই কাম্য নয়। কিন্তু এরকম জায়গায় দেখলাম আমরা সামগ্রিকভাবে সিস্টেম এবং বোর্ড কিন্তু এটাকে ভাবলো যে না দেয়া যাবে না বা দিতে পারল না বা বিভিন্ন অজুহাত দেখিয়ে দুটোকে একসঙ্গে মিলিয়ে দিল ভালো আর খারাপ। আমরা ৩২,০০০ প্যানেলের ক্ষেত্রেও কিন্তু খানিকটা এই প্যাটার্ন দেখছি যেন যেই প্যাটার্নে দুর্নীতির অভিযোগ, মানি লন্ডারিং, মানি ট্রেল এই সমস্ত কিছুই কানেক্ট পেয়েছি আমরা এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারের বিভিন্ন ব্যক্তি তারা জেলে গেছেন, জেলে আছেন। এরকম কিন্তু সেম কেস কিন্তু এইখানেও আমরা দেখছি। মানে একটা সিমিলারিটিস দেখছি যে একটা যেরকম অভিযোগ করা হচ্ছে একটা সিস্টেমেটিক এরর, এখানেও কিন্তু সেম সিস্টেমেটিক এররটা দেখা যাচ্ছে এবং আমরা ডিভিশন বেঞ্চের যে আর্গুমেন্টগুলো শুনলাম সেখানেও কিন্তু পরিষ্কার যে এখানে স্টেট গভর্নমেন্ট সেইভাবে এটাকে ডিফেন্ড করতে পারছে না এবং যে তাহলে তো মানে কেন যে সিঙ্গল বেঞ্চের রায় সেটাকে কেন বাতিল করা হবে না বা হচ্ছে মানে কেন আমরা বাতিল করব? অবশ্যই কোর্ট এটা জানতে চেয়েছে এবং কোর্টের সামনে এটাকে বোঝাতে গেলে তাদেরকে সেই পয়েন্টগুলোই ধরে তুলে ধরতে হবে যে না এইগুলো দুর্নীতি নয় বা এর কোনো প্রমাণ নেই। কিন্তু অলরেডি সিবিআই তাদের চার্জশিট দিয়ে দেখিয়েছে যে এগুলো প্রমাণিত দুর্নীতি বা চার্জশিটে কানেক্টেড রয়েছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, বিভিন্ন মানুষ এবং এমন কিছু মানুষ আছেন যারা একদম রাজনীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত। তো সেই জায়গাগুলো দাঁড়িয়ে অ্যা এটাকে নস্যাৎ করে দেয়া খুব কঠিন চ্যালেঞ্জের ব্যাপার এবং আগামী সময়ে এরকম আমরা দেখতে পারি যে ১১ এবং ১২ তারিখে যে টোটাল হিয়ারিংটা হয়ে যাবে, তারপরে যদি বাদী এবং বিবাদী ২ পক্ষই যদি সঠিকভাবে আর্গুমেন্ট না করে, মানে ধরুন যারা অলরেডি মানে সিঙ্গল বেঞ্চের যেটা রায় যেখানে হ্যাঁ, প্যানেলটাকে বাতিল করে দেয়া হোক এই কথা বলে দেয়া হয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে যারা চাইছে প্যানেলটা বাতিল করতে, যারা কেস করেছেন, তাদের কাছে কিন্তু সুবিধা অনেকগুলো। কারণ প্রথমত সিঙ্গল বেঞ্চের রায় আছে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই রায়ের সপক্ষে যে বাতিল হয়ে গেছে, এই রায়ের সপক্ষে আর কি অ্যাড অন বলা যায় কোর্টকে বোঝানো যায় যে, দেখুন এইখানেই দুর্নীতি হয়েছে, এরা জেলে রয়েছে, এরা এই টাকা চেয়েছে। এগুলো প্রমাণিত। দ্বিতীয় ব্যাপার যে এই যে রিল্যাক্সেশন এর ব্যাপারটা সেটা নিয়েও একটু ঘুলিয়ে দেয়া হয়েছে। কারণ MHRD যে রিল্যাক্সেশন রুলস বা অনলি ফর এক্সেপশনাল করেছিল ওয়েস্ট বেঙ্গলের জন্য। সেখানে কিন্তু ট্রেন্ড ক্যান্ডিডেটদের কোনোভাবে মানে যারা ধরুন ট্রেন পাস করে গেছে, তারাও কিন্তু কোনো জায়গা থেকে বঞ্চিত হয়েছে বা রিজার্ভেশন কিভাবে কানেক্ট করা হবে সেটা বলা হয়নি। অ্যাপটিটিউড টেস্ট নেয়া হয়নি। এতগুলো পরপর সিস্টেমেটিক ভুল বা এরর করা হয়েছে। সম্ভবত এতগুলো ভুল তো ভুলভাবে হয় না। আর যদি যে সমস্ত মানুষ এর সঙ্গে জড়িত ভালো করে বুঝবেন, যে সমস্ত মানুষ এই দুর্নীতি বা মানি ট্রেল এর সঙ্গে জড়িত, তাদেরকে সাপোর্ট করছে কোনোভাবে গভর্নমেন্ট। কারণ তারাই তো তাদেরকে ডিফেন্ড করার জন্য ডিভিশন বেঞ্চে এসছে। এবার সেটা পরের পার্ট যে কি হবে না হবে। কিন্তু যারা আজকে পরীক্ষা দিয়ে এসছে ভালো ছেলেমেয়েরা, তাদের উপর এই খাড়ার কোপটা কেন আসবে? বা সেখানে কেন পর্ষদ সেটাকে ডে মানে দেখাবে না যে আচ্ছা দেখুন এইটা হচ্ছে আপনার আ এরা ভালো ক্যান্ডিডেট এবং এদের সমস্ত ডকুমেন্টস আছে ওয়েমার-টোয়েমার সবই দেখাবে। আর এরা হ্যাঁ, এরা টেম্পটেড অলরেডি তো দেখিয়ে দিয়েছে সিবিআই চার্জশিটেও দেখানো হয়েছে যে টেম্পটেড ক্যান্ডিডেটের কিছু নাম ৭২ জন সম্ভবত বা ৯৪ জন। এরকম বহু আছে। হয়তো সেগুলোকে খুঁজে বার করা হচ্ছে বা হবে। সিবিআই, ইডি ওরা ওদের কাজ করছে। ওদের কাজ শুধু গ্রেপ্তার করা না, ওদের কাজ হচ্ছে মেইনলি এই প্রমাণগুলোকে সংগ্রহ করা। এবং দেখুন যে চুরি করে বা যারা চুরি করে তারা খুব আটঘাট বেঁধে চুরি করার চেষ্টা করে। কোথাও না কোথাও ছোটখাটো ভুল তো থাকেই। এটা একটা ক্রাইমের একটা পার্ট। সেই ভুল থেকেই সমস্ত তথ্য খুঁজে বার করা হচ্ছে। বাট এখানে কি হবে আমরা কিন্তু
যদি ২৬,০০০ এসএসসি প্যানেলের সঙ্গে এর কম্পেয়ার করি তাহলে কিছু সিমিলারিটিস কিন্তু পাচ্ছি। দুর্নীতি অ্যা ব এবং কোর্ট যদি এরপরে জানতে চায় যে আচ্ছা তাহলে আপনারা যোগ্য অযোগ্য তালিকাটা দিন। কারা এখানে ঠিকঠাক নিয়ম মেনে পাস আপনারা বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট ঠিকমতো হয়েছে। তাহলে ঠিকমতো দিন। যদি না দেন সেক্ষেত্রে আমরা জানি যে কোর্ট যুক্তি ছাড়া কিছু বোঝে না। এক্ষেত্রে কিন্তু অন্যরকম ঘটনা ঘটতে পারে এবং প্যানেল বাতিল হওয়া একটা পার্ট যেমন রয়েছে। দ্বিতীয়ত প্যানেলের মধ্যে কোনো সেগ্রিগেশন যদি করতে পারে কোর্ট যদি তাদের কাছে প্রমাণ থাকে যে হ্যাঁ, এরা যোগ্য মানে এরা পরীক্ষা দিয়েছে এবং এরা এরা কোনোভাবেই টেম্পটেড নয়, দাগী নয়, তাহলে তাদেরকে ছাড় দেয়া উচিত। আবার নতুন করে পরীক্ষা হলে এই বয়সে আবার কিভাবে সেটাকে এত কম্পিটিশন এর মধ্যে পরীক্ষায় পাস করা যাবে বা চাকরি বহাল থাকবে এটা বলা একদমই মুশকিল। প্রায় অসম্ভব। মানে আমরা দেখতেই পারবো যে এসএসসির ক্ষেত্রে রেজাল্ট বার হলেও সে সামগ্রিকভাবে মেরিট লিস্ট বার হয়নি। সুতরাং সেটা বলা যাচ্ছে না এখনই কতটা কি হয়েছে। তবে ৩২,০০০ এর ক্ষেত্রে কিন্তু একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। এটুকু বলব। সঠিক বিচার সবাই যেন পায়। যারা কেস করেছে তারাও যেমন বাইরে বসে আছে যে হ্যাঁ, ঠিক আছে এই কেসটা হয়েছে। তারাও চাকরি চাইছে। কিন্তু যদি সিস্টেমেটিক পুরো ভেতরেই পুরো গন্ডগোল থাকে এবং সেখানে যদি আ বা ঠগবাজতে গা উজাড় করতে হয়, তাহলে কোর্টকে কিন্তু অন্যরকম সিদ্ধান্ত নিতে হবে। যেরকম আমরা অলরেডি সুপ্রিম কোর্ট মারফত ২৬,০০০ চাকরি বাতিল বহালের জায়গাটা দেখেছি। যাই হোক দেখা যাক কি হয়? এই বিষয়ে আরো আপডেট আমরা জানতে পারবো। ১১-১২ তারিখে আর্গুমেন্ট গুলো শুনতে পারবো। ঠিক আছে? টেক কেয়ার।